হচ্ছে স্যার। স্যার আমি আপনাকে ইমেল করছিলাম, আচ্ছা জানাচ্ছিলাম আচ্ছা, স্যার, আমি ওইটা আপনি সলভ বলছেন করে ক্লাসে দিচ্ছি। বলতে। ঠিক আছে, ওইটা সলভ করে দিচ্ছি। জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই সলভ করে দিচ্ছি, এখনই স্যার সলভ করে দিচ্ছি। যারা ইমেল করছে তাদেরকে কি বিএলসি তে আবার জমা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটু কষ্ট হলো, একটু বিএলসি তে আচ্ছা সাবমিট ঠিক আছে করতে স্যার, হবে, আপনি ডকুমেন্টস গুলো বিএলসি স্যার তে রাখতে লিঙ্কটা হবে। ঠিক হ্যাঁ করে দিয়েন না, ডেট দিয়ে একদিন ধরা দিয়েন, তাহলে ঠিক হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, জি আপনারা কি স্যার, আমার দেখা স্ক্রিনটা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। জি স্যার, আপনি ঠিক করে দিয়েন স্যার। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্ট বিএলসিতে আবার এখনই ঠিক ডেট করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি। দেবো আমরা। জি স্যার, দেখা যাক। আচ্ছা, এইখানটাতে আপনারা এই বাঁ পাশে যে আইডি গুলা দেখাচ্ছে, নামগুলা দেখাচ্ছে, এর মধ্যে আপনাদের ব্যাচের কারা আছে? হ্যাঁ, ওই আইডি গুলো একটু বলেন, আমি অ্যাড করে দিচ্ছি, তাইলে সমস্যা ঠিক হয়ে যাবে। ইমরুল হাসান কি আপনাদের সাথে? জি স্যার। জি স্যার, এরা এরা আমাদের ক্লাসেরই, এরা আমাদের ব্যাচের স্টুডেন্ট স্যার। অ্যাড করতে পারেন স্যার সবাইকে, সমস্যা তারপর নাই। না, এরপরে একটু দেখেন, এই যে ডান পাশে যেই নামগুলো দেখাচ্ছে, ডান পাশে, আহ, স্যার তারপর হচ্ছে আক্তারুল ওয়ান জামান, ও স্যার, স্যার 20 কারা আছে স্যার? স্যার 201 এর গুলো আমাদের। 201 এর গুলো আপনাদের। ঠিক আছে, আর ওটা বাদ পড়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখিয়েন। হ্যাঁ, যে হচ্ছে কারোটা বাদ পড়ে যাচ্ছে কিনা। জি স্যার। স্যার 1179। 179 কোনটা? স্যার দিছেন স্যার, ওইটা উপরে দিছেন। জি স্যার, মেডিয়াসন 117। আচ্ছা, এবার একটু চেক করে দেখবেন কি রেস্ট্রিক্টেড দেখাচ্ছে কিনা, এবার একটু দেখেন তো, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখন কি রেস্ট্রিক্টেড দেখাচ্ছে আর? আচ্ছা, এখন আর কারো রেস্ট্রিক্টেড দেখাচ্ছে? স্যার চেক করে বলতেছি স্যার। আচ্ছা, আপনার একটু কাইন্ডলি স্যার একটু চেক করে বলতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, চেক করে আমাকে বলে। স্যার ঠিক হয়ে গেছে স্যার। আচ্ছা, আপনারা সাবমিট করে দেন, আমি এটাতে এই অ্যাসাইনমেন্টের লেট কাউন্ট করব না, আপনারা সাবমিট করে দিন, সমস্যা নেই, আমি এটাতে লেট কাউন্ট করব না। আচ্ছা, এরপরেও যদি কারো সমস্যা হয় আমাকে জাস্ট হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু আইডিটা আর ইমেইল অ্যাড্রেসটা একটু দিয়ে নক করিয়েন, যে স্যার আমার হচ্ছে এখনো সাবমিট করতে বা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, অথবা সাবমিট করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তো যারা স্যার এটা ক্লাসে কত জয়েন, নম্বর অ্যাসাইনমেন্ট জানো? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1।
আচ্ছা, যারা ক্লাসে জয়েন করেছেন তারা চ্যাট লিস্টে আইডি গুলো দিয়ে দিন, আমরা হচ্ছে ওখান থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। আর সবাই ভালো আছি, সুস্থ আছি? জি স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। জি সবার স্যার। বাসার সবাই ভালো স্যার আছে? আলহামদুলিল্লাহ স্যার, সুস্থ আছি স্যার। বাসার সবাই ভালো আছে? জি স্যার। আচ্ছা, বাসার সবার প্রতি সবাই খেয়াল রাখবো, বিশেষ করে হচ্ছে ভাই বোন, বাবা মা, সবার প্রতি যত্ন নিব। আর সবচেয়ে বড় হচ্ছে নিজের প্রতি নিজের যত্নটা বেশি নেওয়া উচিত এখন, ঠিক আছে? আর আমরা সব সময় হচ্ছে ফ্রেন্ডদের উপরে ডিপেন্ডেন্ট থাকি, দেখা যায় ফ্রেন্ডদের সাথে মন খুলে কথা বলতে পারলে আমাদের অনেকটা পেইন রিলিফ হয় বা হচ্ছে আমরা রিল্যাক্স থাকি। তো সেক্ষেত্রে খেয়াল রাখবো যে হচ্ছে আমরা ফ্রেন্ড কিরকম আছে তার প্রতিও কনসার্ন থাকবো। তার সাথে অ্যাটলিস্ট দিনে একবার, যে যার ক্লোজ ফ্রেন্ড সে তার সাথে কথা বলে অ্যাটলিস্ট খোঁজ নিয়ে দেখবো যে সে ঠিক আছে কিনা, তার মানসিক অবস্থা ঠিক আছে কিনা। আর সবচেয়ে মেইন যেটা সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ বাড়াইতে হবে, আমাদের মানসিকভাবে খুব বেশি প্রিপেয়ার্ড থাকতে হবে যে যাই হোক ইনশাল্লাহ আমরা সার্ভাইভ করব। করোনা পরবর্তী সিচুয়েশনে যখন সব ঠিকঠাক হয়ে যাবে আমরা বেঁচে থাকবো, এনিহাও আমাদের বেঁচে থাকতে হবে। সবকিছু আল্লাহ তাআলার হাতে। আমরা আমাদের দিক থেকে সাহস রাখবো মনে যে না, কিছুই হবে না, ইনশাল্লাহ আমরা সবাই ঠিক থাকবো, সবাই সুস্থ হয়ে যাব। আর সবাই হচ্ছে ভ্যাকসিনটা নিয়ে ফেলবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আশেপাশের মানুষ যারা, বিশেষ করে ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল, যে যার ক্লোজ ফ্রেন্ড আছে সে তার প্রতি যত্ন নিব। কারণ আসলে এই সিচুয়েশন সবাই আসলে মেন্টালি ভাঙা পড়তেছি, আমরা মেন্টালি উইক হয়ে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে খারাপ একটা জায়গা। তো সবাই সবাইকে মেন্টালি সাপোর্ট দিব। অ্যাটলিস্ট কোনো কাজ না থাকলে অনলাইনে আইসা দোস্ত কেমন আছিস একটু কথা বলি তার সাথে, তার মেন্টাল কন্ডিশনটা একটু জানি, ঠিক আছে? এই জায়গাটাতে একটু সবাই কথা বলার চেষ্টা করবেন। ক্যাম্পাস খোলা থাকলে সবাই সবার সাথে দেখা হইতো, কথা হইতো, দেখা যায় ক্লাস করলেও পেইন লাগতো না, যে পরে আড্ডা দিয়ে সবার মন ভালো হয়ে যেত, খেলতে পারতাম, দুষ্টামি করতে পারতাম, একজন আরেকজনকে পচাইতে পারতাম। এই কাজগুলো এখন করতে পারছি না আমরা, ঠিক আছে? সো আমরা আমাদের নিজেদের প্রতিও কেয়ারফুল থাকবো, নিজেদের বাজে হ্যাবিট গুলো চেঞ্জ করব, তাড়াতাড়ি ঘুমাবো, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো, নিজের ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল সবার প্রতি যত্ন নিব, ঠিক আছে? স্যার এই অবস্থায় বাজে অভ্যাস আর মেন্টালি আর দুর্বল হয়ে যাইতেছে, কারণ অবসর সেটা আমি থাকতে থাকতে সেটা আমি আমার মানে নিজের জায়গা শয়তান বাসা থেকে, বাঁধে ফেলছে স্যার। হ্যাঁ আমার নিজের জায়গা থেকে সেটা ফিল করছি। তো তো চিন্তা করি যে আমি যেরকম বাকি সবাই তো একই অবস্থা, ঠিক আছে? আমার সারাদিনের মধ্যে দেখা যায় যখন ক্লাস, স্যার ওর সাথে কথা বলতে পারলে অনেকটা ইয়ে হয়ে যায়। হ্যাঁ, যখন আমরা হচ্ছে ক্লাস, যখন ক্লাস নিই তখন দেখা যাচ্ছে অনেকগুলা মানুষের সাথে কথা বলতেছি। এছাড়া সারাদিন রুমের মধ্যে কোনো কারোর সাথে দেখা নাই, কথা নাই। ওই দিনের মধ্যে হচ্ছে একবার বেরোই, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে থাকি, আর পুরো সময়টা বাসার মধ্যে। তো এতে করে আসলে হচ্ছে কি যে নিজেই মেন্টালি ভেঙে পড়তেছি। সো আমরা হচ্ছে সবাই সবাইকে আসলে সাপোর্ট দেওয়াটা এখন সবচাইতে বেশি জরুরি, সবাই সবার প্রতি কেয়ারফুল থাকাটা জরুরি। সো নিজে কেয়ারফুল থাকবো, নিজের ফ্যামিলি মেম্বারদের প্রতি কেয়ারফুল থাকবো, তাদের যত্ন নিব। আর বিশেষ করে হচ্ছে ফ্রেন্ডকে সাপোর্ট দিব, ঠিক আছে? কারণ এক একজনের সাথে এক একটা ইনসিডেন্ট এখন ঘটতে পারে, ঘটবে, বা কারো মেন্টালি উইক হয়ে যাচ্ছে, কেউ বাসার মধ্যে থাকতেছে, কেউ জব চলে যাচ্ছে, কারো ঠিকঠাক স্যালারি হচ্ছে না, কারো এই প্রবলেম সেই প্রবলেম। এখন আসলে একগাদা প্রবলেম আমাদের উপরে চেপে গেছে একসাথে, অনেকদিন আটকে থাকতে থাকতে। তো এই জায়গাটাতে আমাদের সবাইকে বলা অ্যাটলিস্ট এই কথাটা যে দোস্ত কিছুই হবে না, আমরা বেঁচে থাকবো, আমরা ভালো থাকবো। আর অল্প কটা দিন, এরপর ইনশাল্লাহ সব স্বাভাবিক হয়ে যাবে, সব সুস্থ হয়ে যাবে। তো একটা জিনিস মাথায় রাখবো সবসময়, বাট মাথায় ঢুকে নি এইভাবে, যে আসলে করোনা এই ব্যাপারটা হচ্ছে সর্দি কাশি জ্বরের মতো একটা রোগ হয়ে যাবে, এটাকে আমরা ছাড়তেও পারবো না, এটা থেকে বেরো হতে পারবো না, এটাকে নিয়েই চলতে হবে। সো নিয়ে যেহেতু আমাদেরকে চলতে হবে, সো আমাদের এটার এগেইনস্টে কি কি প্রোটেকশন নেওয়া উচিত সেগুলাতে কনসার্ন থাকবো। একসাথে হচ্ছে সবাই টিকা যারা এখনো নিশ্চিত ভালো, আর যারা নেয়নি তারা চেষ্টা করবো যে টিকাটা নেওয়া পসিবল হলে টিকাটা যার যার জায়গা থেকে নিয়ে ফেলবো। ইউনিভার্সিটির জন্য বসে থাকবো না, নিজের এলাকায় যেহেতু টিকা দিচ্ছে সবাই যার যার জায়গা থেকে টিকাটা নিয়ে নেব। টিকাটা নিলে পজিটিভ দিক হচ্ছে যে মেন্টালি আপনার একটা সাহস তৈরি হবে যে না আমি টিকা নেওয়া আছি, যে আমার মোটামুটি একটা সাহস থাকবে, ঠিক আছে? একটা সাপোর্ট আমাদের আর কি তৈরি হবে। তো আমরা আসলে এই যে ব্যাপারগুলো সবাই সবার সাথে খেয়াল করবো। ওই দিন আসলে আমাদের স্টুডেন্টের সাথে, ওই যে আপনাদের যেরকম মিটিং হয়েছিল, ওই ডে ব্যাচের স্টুডেন্টের সাথে মিটিং হয়েছিল, তখন স্টুডেন্টরা একটা কমপ্লেইন করছে যে স্যার আসলে এখন ক্লাসগুলো হচ্ছে রোবটের মতো হয়ে যাচ্ছে, আপনারা আসতেছেন, ক্লাস কিছুক্ষণ করাচ্ছেন, তারপরে চলে যাচ্ছেন। আগে যেরকম ক্লাসে আমরা গল্প করতে পারতাম, ইন্টারেকশনটা হইতো, এখন আর সেটা হচ্ছে না। এখানে আসলে মেইন লিমিটেশনটা হচ্ছে আমরা ক্লাসটা 1 ঘন্টার বেশি বড় করতে চাই না, 50 মিনিটের বেশি বড় করতে চাই না। কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকায় থাকা,
প্লাস হচ্ছে আমাদের কানেক্টিভিটির ইস্যু আছে। এই প্রবলেমগুলোর জন্য আমরা ক্লাসটা বেশি টাইম লেন্দি করতে চাই না। তো এই জন্য আজকে একটু গল্প করে নিলাম। এখন মেন্টালি সবাই রিল্যাক্স আছি? স্যার কিছুটা। আচ্ছা, কিছুটা হইলেই হবে। আমরা তাহলে হচ্ছে ক্লাসটা শুরু করতে চাচ্ছি, কি বলেন সবাই? জি স্যার, শুরু করেন স্যার। আচ্ছা, জি স্যার। তো আমরা লাস্ট ক্লাসে আপনাদের রেকর্ডিংটা চেক করলাম। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এই মুভ ইনস্ট্রাকশনটা পর্যন্ত আসছিলাম, তাই না? এই ইনস্ট্রাকশনটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে স্টাডি করেছিলাম, যে আমরা একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে কিভাবে ডাটা কপি করতে পারবো। সেই কপি করার ইনস্ট্রাকশনটা হচ্ছে এমওভি। এটা আমরা কিভাবে লিখবো? আমরা হচ্ছে ডেস্টিনেশন কমা সোর্স, এটার মানে হচ্ছে সোর্স থেকে ডাটাটা ডেস্টিনেশনে কপি হবে। এটা আমরা লাস্ট ক্লাসে স্টাডি করেছিলাম। এরপরে আমাদের সিমিলার আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে এক্সচেঞ্জ, যে আমরা দুইটা লোকেশনের মধ্যে ডাটাকে এক্সচেঞ্জ করতে যাচ্ছি, যে তোমার ডাটা আমাকে দাও, আমার ডাটা তুমি নাও, এরকম এক্সচেঞ্জ আমরা করতে যাচ্ছি। তার জন্য যে ইনস্ট্রাকশনটা আমাকে দরকার পড়বে আমাদের, সেটা হচ্ছে এক্সসিএইচজি। এটা মানে হচ্ছে এক্সচেঞ্জ। তো এটা কিভাবে কাজ করবে? যে আমাদের আগের মতো সোর্স এবং ডেস্টিনেশন থাকবে, যে সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে ডাটাটার এক্সচেঞ্জ হবে। সিমিলার হচ্ছে এখানে সোর্স অপারেন্ড অথবা সোর্স ডাটাটা কোন কোন লোকেশন থেকে আসতে পারে। একটা আসতে পারে জেনারেল রেজিস্টার থেকে, আরেকটা আসতে পারে মেমোরি লোকেশন থেকে। আর ডেস্টিনেশনটা কোথায় হতে পারে? একইভাবে জেনারেল রেজিস্টার অথবা মেমোরি লোকেশন। তো এখানে যদি খেয়াল করি যে একটা জেনারেল রেজিস্টারের সাথে আরেকটা জেনারেল রেজিস্টারের ডাটা আমরা এক্সচেঞ্জ করতে পারবো, অথবা মেমোরি লোকেশনের সাথে জেনারেল রেজিস্টারের ডাটাটাকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো। কিন্তু একটা মেমোরি লোকেশন থেকে আরেকটা মেমোরি লোকেশনের ডাটা আমরা কখনো এক্সচেঞ্জ করতে পারবো না। আর এখানে আমরা 16 বিট ডাটাটাকে আরেকটা 16 বিট ডাটার সাথে এক্সচেঞ্জ করছি। দ্যাট মিনস ডাটাতে আমাদের প্যারাইটি আসার চান্স নাই, অথবা ক্যারি আসার চান্স নাই, বড় আসার চান্স নাই। এই ধরনের যেহেতু কোনো ইস্যু আসবে না, সেই জন্য আমরা বলছি এখানে কোনো ফ্ল্যাগই চেঞ্জ হবে না, মানে কোনো ফ্ল্যাগই আপডেট হবে না। তাহলে ইনস্ট্রাকশনটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাড অথবা সাবট্রাকশন। তো আমরা যদি যোগ করতে চাই অথবা বিয়োগ করতে চাই, এগুলোর সাথে আমরা পরিচিত আছি। যে যোগ করার জন্য যে ইনস্ট্রাকশনটা আমাদের দরকার পড়বে সেটা হচ্ছে ADD, অ্যাডিশন থেকে আসছে অ্যাড, আর সাবট্রাকশন থেকে আসছে SUB। মানে দুইটা ডাটাকে আমরা যোগ করতে চাই অথবা বিয়োগ করতে চাইলে আমাদের এই ইনস্ট্রাকশন দুইটার দরকার পড়বে। এখন এটা আমরা কিভাবে প্রোগ্রামে লিখবো? প্রোগ্রামে আমাদের প্রথমে অপকোডটা লিখবো অথবা সিনট্যাক্সটা লিখবো ADD, তারপর হচ্ছে ডেস্টিনেশন কমা সোর্স। দ্যাট মিনস সোর্স ডাটাটাকে আমাদের ডেস্টিনেশন ডাটাটার সাথে যোগ করবে সে। সিমিলারলি আগের মতোই, যে সোর্স অপারেন্টটা কোন কোন জায়গা থেকে আসতে পারে বা কে কে সাপ্লাই দিতে পারে। একটা হচ্ছে জেনারেল রেজিস্টার আমাকে একটা সোর্স ডাটা সাপ্লাই দিতে পারে, একটা মেমোরি লোকেশন থেকেও ডাটা আসতে পারে, অথবা একটা কনস্ট্যান্টের ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমরা যোগ করতে পারি। আর ডেস্টিনেশনটা কি হতে পারে? একটা জেনারেল রেজিস্টার হতে পারে অথবা মেমোরি লোকেশন হতে পারে। তো এখানে খেয়াল করি যে জেনারেল রেজিস্টারে ডাটা রাখা আছে, তার সাথে অন্য একটা জেনারেল রেজিস্টারের ডাটা আমরা যোগ করতে পারি, অথবা মেমোরি লোকেশনের সাথে মেমোরি লোকেশনের ডাটা যোগ করা যাবে না, ঠিক আছে। বাট মেমোরি লোকেশনের সাথে জেনারেল রেজিস্টারের ডাটাটা আমরা যোগ করতে পারবো, অথবা কনস্ট্যান্টের ডাটাও যোগ করতে পারবো। যেহেতু যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে আমাদের ডাটাগুলো আপডেট হয়, কিভাবে আপডেট হয়? সেখানে আমাদের ক্যারি আসতে পারে, সেখানে বড় আসতে পারে, সেখানে প্যারাইটি জেনারেট হতে পারে, ওভারফ্লো আসতে পারে। মানে পসিবল যতগুলা কেস আছে, যে 6টা স্ট্যাটাস আছে ফ্ল্যাগ রেজিস্টারে, পসিবল সবগুলা কেস এখানে আসতে পারে। এই জন্য আমরা এখানে বলছি কি, যে সকল ফ্ল্যাগ গুলাই আপডেট হবে, ঠিক আছে। তাই অ্যাডিশন এবং সাবট্রাকশন এটা মনে থাকবে। জি স্যার। আচ্ছা, এখানে আমাদের খালি কনসার্ন, আমাদের শুধু এখানে কনসার্ন মেমরি লোকেশন ক্রস বোঝাইতেছে। যে একটা মেমোরি লোকেশনের সাথে আরেকটা মেমোরি লোকেশনের ডাটাকে আমরা যোগ করতে পারবো না। এটার মানে হচ্ছে এটা ক্রস সাইন। দুইটা মেমোরি লোকেশনের ডাটাকে কখনো যোগ করা যাবে না। আচ্ছা, আমাদের এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যোগ করার জন্য আমরা কোন ইনস্ট্রাকশনটা ইউজ করব, বিয়োগ করার জন্য কোন ইনস্ট্রাকশনটা ইউজ করব, এবং আমরা প্রোগ্রামে সেটা কিভাবে লিখবো, এতটুকু জাস্ট আমরা এখানে কনসার্ন। আচ্ছা, এরপরে আমরা আসি যে যদি কোনো একটা লোকেশনের ডাটাকে, কোনো একটা লোকেশনের ডাটাকে যদি আমরা ইনক্রিমেন্ট করতে চাই, অথবা সেই ডাটাটাকে ডিক্রিমেন্ট করতে চাই। ইনক্রিমেন্ট মানে হচ্ছে 1 বাড়ায় দিব, ডিক্রিমেন্ট মানে হচ্ছে 1 কমায় দিব। তো এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের যে ইনস্ট্রাকশন ইউজ করতে হয় সেটা হচ্ছে ইনক্রিমেন্টের জন্য INC, আর ডিক্রিমেন্টের জন্য হচ্ছে DEC। তো ইনক্রিমেন্ট হচ্ছে আমরা একটা সিঙ্গেল ডাটাকে ইনক্রিমেন্ট করি, অথবা একটা সিঙ্গেল ডাটাকে ডিক্রিমেন্ট করি। এই জন্য আমরা এখানে বলছি কি, যেটা একটা সিঙ্গেল অপারেন্ট ইনস্ট্রাকশন, মানে একটা মাত্র অপারেন্ট নিয়ে কাজ করবে।
এখন আসি প্রোগ্রামে আমরা কিভাবে লিখবো। আমরা প্রোগ্রামে লিখবো হচ্ছে আইএনসি ইনক্রিমেন্টের জন্য আর ডিইসি ডিক্রিমেন্টের জন্য, আর সাথে হচ্ছে কোন লোকেশনের ডাটাটাকে আমরা ইনক্রিমেন্ট করতে চাই অথবা কোন লোকেশনের ডাটাটাকে আমরা ডিক্রিমেন্ট করতে চাই তার নামটা এখানে দিয়ে দিব। সাপোজ সেটা একটা রেজিস্টার হতে পারে, এক্স হতে পারে, অথবা কোন একটা মেমোরি লোকেশনের ডাটা হতে পারে, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তাহলে এখানে বলছি কি যে ডেস্টিনেশন ইজ আইদার এ রেজিস্টার অর এ মেমোরি লোকেশন। এই যে ডেস্টিনেশন যেটা, সেটা আমরা একটা রেজিস্টারের ডাটাকেও ইনক্রিমেন্ট করতে পারি অথবা একটা মেমোরি লোকেশনের ডাটাকেও আমরা ইনক্রিমেন্ট করতে পারি। আচ্ছা, এখন এইখানে বলছে যে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে গেলে আমাদের সকল ফ্ল্যাগগুলো আপডেট হবে, শুধুমাত্র ক্যারি ফ্ল্যাগটা আপডেট হবে না। কারণটা হচ্ছে কি যে একটা ডাটাকে যদি আমরা একটা তাকে ইনক্রিমেন্ট করে দিই, যে 8 থেকে আমরা ইনক্রিমেন্ট করে 9 চলে গেলাম, তাহলে সেখানে ডাটাটা যত বিটের ছিল তত বিটেরই আছে, তার মানে সেখানে ওভারফ্লো আসার চান্স নাই। ঠিক আছে, যোগ বিয়োগ করার চান্স নাই। ঠিক আছে, আমাদের ইনক্রিমেন্ট যখন হবে অথবা ডিক্রিমেন্ট হবে তখন আমাদের সেখানে প্যারাইটি আসার চান্স আছে অথবা ওভারফ্লো হওয়ার চান্স আছে। এই ধরনের যেহেতু চান্স আছে, এই জন্য আমরা বললাম সকল ফ্ল্যাগগুলো আপডেট হবে, শুধুমাত্র ক্যারি ফ্ল্যাগটা আপডেট হবে না, কারণ সেখানে ক্যারি অথবা বড় আসার কোনো চান্স নাই। দ্যাট মিনস ক্যারি ফ্ল্যাগটা আনচেঞ্জড অবস্থায় থাকবে। তো আমরা প্রোগ্রামে কিভাবে লিখবো তার একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, যদি দেখি আইএনসি এক্স, এটার মানে হচ্ছে এক্স রেজিস্টারে যে ডাটাটা আছে সেই ডাটাটাকে প্লাস প্লাস করে দাও, দ্যাট মিনস এক ইনক্রিমেন্ট করে দাও। অথবা মাই বাইট, আমার যে লোকেশনে মেমোরি লোকেশনে যদি কোনো একটা ডাটাকে রাখি মাই বাইট আকারে, অথবা আমার যেই নামে দিয়েছি সেই নামে অনুসারে যদি রাখি, সেই ডাটাটাকে সে ডিক্রিমেন্ট করে দিবে। তাহলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভের হচ্ছে একটা প্রবলেম আমাদের মিড টার্মে ছিল, যে কোনো একটা লোকেশনের ডাটাকে যদি আমরা নেগেটিভ করে ফেলতে চাই, যে তার ডাটাটা যা আছে তার ইনভার্স বা নেগেটিভ করে ফেলতে চাই, তখন যে ইনস্ট্রাকশনটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে এনইজি, নেগেটিভ থেকে আসছে এনইজি। এগুলো আমাদের জন্য মনে রাখা আসলে সহজ। ঠিক আছে, তো এখানেও আমরা একটা সিঙ্গেল ডাটাকে নেগেটিভ করব, মাল্টিপল ডাটাকে না, সিঙ্গেল একটা ডাটাকে যেহেতু নেগেটিভ করবো এই জন্য আমরা এটাকে বলছি যে সিঙ্গেল অপারেন্ট ইনস্ট্রাকশন। আগের মতোই মেমোরিতে কি প্রোগ্রামে কিভাবে লিখবো, যে অপকোড থাকবে, সাথে হচ্ছে কোন লোকেশনের ডাটাটাকে আমরা নেগেটিভ করতে চাই সেই ডেস্টিনেশনটা আমরা এখানে দিয়ে দিব। দ্যাট মিনস ডেস্টিনেশন বিট প্যাটার্নটাকে সে হচ্ছে নেগেটিভ করে ফেলবে। এখন ডেস্টিনেশন কি হতে পারে, সেটা একটা রেজিস্টার হতে পারে অথবা একটা মেমোরি লোকেশন হতে পারে। তো নেগেটিভ করলে আমাদের সকল ফ্ল্যাগগুলো আপডেট হবে। কারণটা হচ্ছে কি যে সেখানে প্যারাইটি আসতে পারে, ওভারফ্লো আসতে পারে, সকল পসিবল কেসগুলো আসতে পারে। দ্যাট মিনস সকল ফ্ল্যাগগুলো আপডেট হবে। আর এখানে একটা কথা বলা আছে যে ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা 1 হবে যদি রেজাল্টটা 0 না হয়। যদি 0 হয় তাহলে হচ্ছে ভ্যালুটা 0 হবে, আর যদি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হবে যদি রেজাল্টটা 0 না হয়। আর হচ্ছে কি যে ওভারফ্লো এটা আমাদের আসলে বলার কিছু নেই। ওভারফ্লো আমরা ধরতে পারি যে ওভারফ্লো কিভাবে হয়, যে মোস্ট সিগনিফিকেন্ট বিটে ক্যারি ইন আর ক্যারি আউট যদি সমান হয় তাহলে ওভারফ্লো হবে না, আর যদি ক্যারি ইন এবং ক্যারি আউট সমান না হয় তাহলে সেখানে ওভারফ্লো হবে। ওই একই লজিকে আমরা এটা আসলে বের করতে পারি যে সেখানে ওভারফ্লো আসছে নাকি আসে নাই। এরপরে আমাদের কিছু যদি প্রোগ্রামে আমরা ভুল করে কিছু লিখে ফেলি, হ্যাঁ, যে আমরা একটা প্রোগ্রামে কিছু একটা লিখলাম সেটা যদি ভুল হয় তাহলে প্রসেসর সেটা ধরবে যে এখানটাতে ভুল হয়েছে। তো ভুলগুলো কখন সে ধরে, যে যদি আমরা দুইটা অপারেন্ট নিয়ে কাজ করি, যে দুইটা ডাটাকে নিয়ে আমরা কাজ করতেছি, যদি ডাটাগুলা সেম টাইপের না হয়, ঠিক আছে, সেম টাইপের না হয় তাহলে সে আসলে সেখানে ভুল ধরবে, আর যদি সেম টাইপের হয় তাহলে সে সেখানে ভুল ধরবে না। দেখেন প্রথম একটা এক্সাম্পল দেওয়া আছে যে মুভ এক্স কমা মাই বাইট, এক্স রেজিস্টারটা হচ্ছে 16 বিটের, এখন মাই বাইটটা যদি 32 বিটের হয় তাহলে 32 বিটের ডাটা কি 16 বিটের একটা রেজিস্টারে মুভ করা পসিবল? স্যার 32 বিটের ডাটা তো না স্যার, হবে না। পসিবল হবে না, এই জন্য এটাকে সে আসলে ইলিগ্যাল ধরবে অথবা এখানে সে ভুল ধরবে। ঠিক আছে, তো আমাদের আসলে সবসময় ডাটাগুলো সেম টাইপের হতে হবে, যে দুইটা ডাটাকে যদি আমরা কপি করতে চাই তখন আমাদের ডাটাগুলো অবভিয়াসলি সেম টাইপের হতে হবে। যদি না হয় তখন আমাদের প্রসেসর অটোমেটিক্যালি ওই লাইনটাতে ভুল ধরবে, যে দেখাবে এইখানটাতে ভুল আছে। তো এরপরে আমরা আরেকটা হচ্ছে আমাদের সকল প্রোগ্রামের শুরুতে একটা ইনস্ট্রাকশন আমাদেরকে দিতে হয়, যেটা হচ্ছে অরিজিন। অরিজিনটা আসলে হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভ। অ্যাসেম্বলার ডিরেক্টিভ মানে হচ্ছে সে অ্যাসেম্বলারকে বলে দিবে তুমি তোমার কাজটা এই জায়গা থেকে শুরু করো, মানে তোমার অরিজিনটা হচ্ছে এইখান থেকে, তুমি এখান থেকে কাজ শুরু করো।
তো আমাদের প্রতিটা প্রোগ্রামের শুরুতে আমাদের এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিতে হবে এবং সাথে একটা মেমোরি লোকেশন দিয়ে দিতে হবে। কারণটা হচ্ছে যে আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন আমরা বলছিলাম যে ডাটা অথবা ইনস্ট্রাকশন মেমোরিতে সেভ হয়ে থাকে, মেমোরি লোকেশনে সেভ হয়। এখন যেই লোকেশন থেকে আমরা অ্যাসেম্বলারকে শুরু করবো, ডাটাগুলো সেই জায়গা থেকে সেভ হবে অথবা অ্যাসেম্বলার সেই জায়গা থেকে কাজ করা শুরু করবে। তো আমরা এখানে বলে দিচ্ছি যে অরিজিন কিসের জন্য, ওআরজিটা হচ্ছে আমাদের অরিজিনের জন্য, আর এটা হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভ। এটা হচ্ছে কি প্রকাশ করে, একটা সেগমেন্টের শুরু থেকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই জায়গা থেকে। ধরে নেই আমরা এইভাবে যে একটা সেগমেন্ট শুরু হচ্ছে 1000 থেকে, আরেকটা সেগমেন্ট শুরু হচ্ছে 2000 থেকে, আরেকটা সেগমেন্ট শুরু হচ্ছে 3000 থেকে। তাহলে আপনি প্রোগ্রামে কিভাবে লিখবেন, যেই সেগমেন্ট 1000 থেকে শুরু হয়েছে তাহলে আপনি সেখানে লিখবেন ওআরজি 1000 হেক্সাডেসিমাল, তার মানে সে হচ্ছে 1000 থেকে শুরু করবে। এখন আপনি চাচ্ছেন যে স্যার আমি 1000 থেকে শুরু করবো না, আমি 1005 থেকে শুরু করব, তাহলে ডিসপ্লেসমেন্ট আমি কিভাবে লিখবো? তাহলে ডিসপ্লেসমেন্টটা আমরা এখানে এই 5 প্লাস 1000 দিয়ে দিলে সে ধরবে যে 1005 থেকে আমাকে কাজ করতে শুরু করতে বলা হয়েছে। তো সিমিলারলি যদি আমরা এখানে 2000 দিই তাহলে সে হচ্ছে 2000 লোকেশন থেকে কাজ করা শুরু করবে। মানে আমরা অরিজিনটা যেটা দিব অ্যাসেম্বলার সেই জায়গা থেকে কাজ করা শুরু করবে এবং আমাদের প্রতিটা প্রোগ্রামের শুরুতে এই অরিজিন কমান্ডটা ইউজ করতে হবে। বুঝতে পারছি? স্যার বাকি যেগুলো বললেন সেগুলো সবগুলাতে অরিজিন দিয়ে শুরু করতে হবে? সকল প্রোগ্রাম, মানে সকল প্রোগ্রামের শুরুতে, একদম শুরুর দিকে আমাদের প্রোগ্রামের শুরুতে এই কমান্ডটা ইউজ করতে হয়, অরিজিন ওআরজি 1000 হেক্সাডেসিমাল। ঠিক আছে, এটা দিতে হয় কেন? কারণ হচ্ছে মেমোরিতে তো অনেকগুলা সেগমেন্ট থাকে, সাপোজ 1000 আছে, 2000 আছে, 3000 আছে। এখন কোন জায়গা থেকে আমি কাজটা শুরু করব এটা অ্যাসেম্বলারকে বলে দিতে হয়, আদারওয়াইজ সে কাজ করতে পারবে না। এই জন্য হচ্ছে আমরা প্রোগ্রামের শুরুতে এই কমান্ডটা দিয়ে অরিজিনটা, তার অরিজিনটা কোথায় থেকে হবে সেটা বলে দিতে হবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখেন ওভারফ্লো শিফট রোটেট। হ্যাঁ, এই জায়গা থেকে এই জায়গাতে আসার আগে আমরা একটু আমাদের বাকি কিছু কাজ আছে, আমরা একটু স্লাইড বিএলসি তে আসি। আচ্ছা, এখানটাতে আমাদের আরেকটা আরো 4টা ইনস্ট্রাকশন আছে, যে আমরা প্রথমে হচ্ছে আগের স্লাইডে যেটা দেখলাম যে যোগ কিভাবে করতে হয় তার ইনস্ট্রাকশন, মুভ করা, কপি করা, অরিজিন, এই ধরনের কিছু নেগেটিভ অথবা এক্সচেঞ্জ, এই ধরনের কিছু ইনস্ট্রাকশন শিখলাম। এছাড়া আমাদের এই 8086 আরো কিছু কাজ করা যায়, যে আমরা সাপোজ 100 লাইনের একটা প্রোগ্রাম লিখে ফেলছি, ঠিক আছে, খুব বড় একটা লেন্দি প্রোগ্রাম লিখে ফেলছি, আমরা চাচ্ছি যে মাঝখানের কিছু লাইনকে স্কিপ করব। ঠিক আছে, যে আমরা সাপোজ 5 নাম্বার লাইন যখন এক্সিকিউট হবে তারপর আমরা চাচ্ছি যে 10 নাম্বার লাইনে চলে যাক, মাঝখানের 6, 7, 8, 9 এই লাইনগুলো সে স্কিপ করুক। দ্যাট মিন্স আমরা জাম্প করছি, যে 5 নাম্বার লাইন থেকে 10 নাম্বার লাইনে জাম্প করছে। এই জাম্প করার যে কাজটা এটাও আমরা 8086 এ করতে পারি। অথবা আমরা লুপ অপারেশন, যেটা সি প্রোগ্রামিং এ আমরা শিখেছিলাম যে লুপ অপারেশন কিভাবে করা হয়, তো লুপ অপারেশন করতে হলে আমাদের এই সি প্রোগ্রামিং যেভাবে করেছি আমরা 8086 এ লুপ অপারেশন আমরা পারফর্ম করতে পারবো। একইভাবে মাল্টিপ্লিকেশন, গুণ অথবা ডিভিশন, ভাগ, এগুলোও আমরা 8086 এ করতে পারবো। সো আমাদের আগের যে স্লাইডটা আমরা ফলো করছি ওই স্লাইডটাই আমরা ফলো করব। এডিশনাল হচ্ছে আমাদের জাম্প, লুপ আর মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এর জন্য এই স্লাইডটা আমরা এখান থেকে দেখে নেব। আমরা দেখি প্রথমে মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় এটা আগে দেখি। যে এই স্লাইডের কন্টেন্ট হচ্ছে আমাদের 4টা, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, জাম্প আর হচ্ছে লুপ। এই 4টা হচ্ছে আমাদের এই স্লাইডের কন্টেন্ট। তো আমরা প্রথমে মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা একটু দেখি। খেয়াল করি যে মাল্টিপ্লিকেশন যখন আমরা করব তখন আমাদের কয়টা ডাটার মধ্যে মাল্টিপ্লিকেশন করতে হয়? স্যার দুইটা সেম ডাটার সরি মধ্যে। স্যার, কোশ্চেনটা আরেকবার করবেন স্যার? মাল্টিপ্লিকেশন করতে হলে আমাদের দুইটা ডাটার মধ্যে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে হয়, তাই না? জি স্যার। এখন দুইটা ডাটার মধ্যে যদি আমাদের মাল্টিপ্লিকেশন করতে হয়, সবসময় আমরা একটা কথা বলেছি যে একটা ডাটা বা একটা ডাটা কে সাপ্লাই দেয় আমাদেরকে? যদি দুইটা ডাটার দরকার পড়ে তখন একটা ডাটা কে সাপ্লাই দেয়? অ্যাকুমুলেটর সাপ্লাই দেয়, মনে আছে? জি স্যার। জি স্যার।
একটা ডাটা হচ্ছে অ্যাকুমুলেটর আমাদেরকে সাপ্লাই দেয়। তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের প্রথম টার্গেট হচ্ছে কমান্ড বা ইনস্ট্রাকশন আমরা কি ইউজ করব, সেটা হচ্ছে MUL। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন করার জন্য কমান্ড। তারপরে লিখে দিব হচ্ছে সোর্স। সোর্স মানে হচ্ছে যে যাকে দিয়ে মাল্টিপ্লাই করব, আর যার সাথে মাল্টিপ্লাই করব সেটা অলরেডি কোথায় আছে? স্যার অ্যাকুমুলেটরে। অ্যাকুমুলেটরে আছে। তাহলে এই লাইনটার মানে হচ্ছে যে সোর্স ডাটাটাকে আমাদের অ্যাকুমুলেটরে যেই ডাটাটা আছে তার সাথে মাল্টিপ্লাই করো। এই লাইনটার মানে হচ্ছে এটা, ঠিক আছে? যে সোর্স ডাটাটাকে অ্যাকুমুলেটরে যেই ডাটাটা আছে তার সাথে মাল্টিপ্লাই করো। এখন আসি যে যদি আমরা 2 বাইটের বা বাইট আকারে যে ডাটা আছে, বাইট মানে কত বিট? স্যার 8 বিট 8 বিট। হ্যাঁ, 8 বিট। তো জি স্যার। 8 বিটের ডাটাকে যদি আমরা 8 বিটের ডাটার সাথে মাল্টিপ্লাই করি, দ্যাট মিন্স যদি দুইটা বাইট ডাটাকে আমরা মাল্টিপ্লাই করি, তখন যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হবে একটা 16 বিটের ডাটা। দ্যাট মিন্স একটা ওয়ার্ড। 16 বিটকে আমরা ওয়ার্ড বলে থাকি। তাহলে 8 বিটের ডাটাকে 8 বিটের ডাটা দ্বারা মাল্টিপ্লাই করলে রেজাল্টটা পাবো হচ্ছে আমরা 16 বিটের। এবার আসি যদি 16 বিটের ডাটাকে 16 বিটের ডাটা দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে রেজাল্টটা পাবো হচ্ছে আমরা 32 বিটের। 32 বিটকে আমরা বলে থাকি ডাবল ওয়ার্ড। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে যে আমাদের রেজাল্ট আমরা কোথায় খুঁজে পাই? অ্যাকুমুলেটরে আমরা রেজাল্টটা খুঁজে পাই না? জি স্যার। অ্যাকুমুলেটরের সাইজ কত? 16 বিট। 16 বিট, তাই না? তাহলে 16 বিট অ্যাকুমুলেটর কি আমাদের এই 32 বিটের ডাটা স্টোর করতে পারবে? একটু প্লিজ রেসপন্স করতে হবে। হ্যাঁ, আমি চাচ্ছি আপনাদের দিক থেকে স্যার রেসপন্স। পারবে না স্যার, 16 বিটের ডাটাকে 32 বিট এটা পারবে না। পারবে স্যার না। মাল্টিপ্লিকেশন করার পরে যে একটা রেজাল্ট পাওয়া যাবে সেটা পারবে। হ্যাঁ, তাহলে অ্যাকুমুলেটরটা যেহেতু 16 বিটের, সেজন্য সে 16 বিটের চেয়ে বেশি ডাটা স্টোর করতে পারবে না। কিন্তু আমরা যদি 16 বিটের দুইটা ডাটাকে মাল্টিপ্লাই করি, রেজাল্টটা পাবো হচ্ছে 32 বিটের। তাহলে এই 32 বিটের মধ্যে 16 বিট হচ্ছে অ্যাকুমুলেটরের মধ্যে থাকবে, আর বাকি 16 বিট কোথায় থাকবে এটা কি কারো জানা আছে? আমি বলছিলাম একবার। স্যার বাকি 16 বিট হচ্ছে আমাদের ডিএক্স রেজিস্টার, যেটা ডাটা রেজিস্টার যেটা, অথবা ডিএক্স রেজিস্টার যেটা, সেটার মধ্যে থাকবে। এটা আমরা বলছিলাম, মনে আছে আপনাদের? জি স্যার। তাহলে আমরা জাস্ট মনে রাখি যে 16 বিট ডাটাকে যদি 16 বিট ডাটা দ্বারা আমরা মাল্টিপ্লাই করি, রেজাল্ট পাবো হচ্ছে 32 বিটের। 32 বিটের ডাটার মধ্যে 16 বিট ডাটা থাকবে হচ্ছে আমাদের অ্যাকুমুলেটরে, আর বাকি 16 বিট ডাটা থাকবে হচ্ছে আমাদের ডিএক্স রেজিস্টারে। এখন কোশ্চেনটা হচ্ছে কোন 16 বিট অ্যাকুমুলেটরে থাকবে আর কোন 16 বিট ডিএক্স রেজিস্টারে থাকবে। ঠিক আছে, আমাদের বাম দিকে 16 বিট অ্যাকুমুলেটরে থাকবে নাকি ডান দিকে 16 বিট অ্যাকুমুলেটরে থাকবে? দ্যাট মিন্স মোস্ট সিগনিফিকেন্ট 16 বিট আর হচ্ছে লিস্ট ডান দিকে 16 বিট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা খেয়াল করি যে দেখেন, আমরা প্রথমে মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশনটা দেখবো হচ্ছে বাইট ফর্মে। বাইট মানে হচ্ছে 8 বিটের ডাটাকে মাল্টিপ্লাই করার জন্য। তো আমাদের এখানে বলা আছে যে মাল্টিপ্লায়ার ইন দ্য সোর্স বাইট, যাকে দিয়ে আমরা মাল্টিপ্লাই করব সেটা হচ্ছে সোর্স থাকবে। দ্যাট মিন্স এই জায়গাটাতে যাকে দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, আর যার সাথে মাল্টিপ্লাই করব সেটা থাকবে হচ্ছে আমাদের এএল রেজিস্টার। এখানে এএল কেন বলছি? এএল বলছি হচ্ছে কারণ ডাটাটা হচ্ছে 8 বিটের। 8 বিটের ডাটাটা আমাদের এএল রেজিস্টারের সাইজ হচ্ছে 8 বিট, এই জন্য হচ্ছে এএল রেজিস্টারে আমাদের 8 বিটের ডাটাটা থাকবে। এখানে এইচ রেজিস্টার কিন্তু আমরা ইউজ করতে পারবো না, এইচ রেজিস্টারটাও 8 বিট। এখানে খেয়াল রাখতে হবে আমাদের এএল ইউজ করতে হবে। তাহলে 8 বিট আর 8 বিট গুণ করার পরে যে 16 বিট আমরা পাবো, 16 বিট ডাটাটা পাবো হচ্ছে আমাদের এএক্স রেজিস্টারে। এখন খেয়াল করেন আমরা একটা প্রোগ্রামে কিভাবে লিখবো, যে MUL BL, এটার মানে হচ্ছে BL রেজিস্টারে যেই 8 বিটের ডাটাটা আছে সেই 8 বিটের ডাটাটাকে AL রেজিস্টারের ডাটাটার সাথে মাল্টিপ্লাই করো। অথবা MUL মাই বাইট, মাই বাইট মানে হচ্ছে আপনি অথবা আমি যদি কোনো ডাটাকে ডিক্লেয়ার করি এই নামে, সেই ডাটাটাকে আমরা হচ্ছে AL রেজিস্টারের সাথে মাল্টিপ্লাই করো, এবং ফাইনালি 16 বিটের যে ডাটাটা পাবো আমরা সেটা হচ্ছে AX রেজিস্টারে সেভ করো। তাহলে মাল্টিপ্লিকেশন বাইট ফর্মে যেটা, এটাকে আমরা বুঝতে পারছি? প্রোগ্রামটা রিপিট করেন। আচ্ছা, আমরা এই ব্যাপারটাকে আরেকটু একটু
ক্লিয়ার করে দিই। আমরা 8086 এ অনেকগুলা জেনারেল পারপাস রেজিস্টার বলছিলাম আপনাদেরকে, মনে আছে? 8086 এ AX রেজিস্টার, BX রেজিস্টার, CX, DX, জি স্যার, জি তারপরে স্যার। পয়েন্টার রেজিস্টার, এরকম বেশ কিছু রেজিস্টারের কথা বলছি। আসলে এই এই কোর্সের সাথে যদি প্যারালালি আমরা ল্যাবটা চালাইতে পারতাম তাহলে কোর্সটা আসলে ইন্টারেস্টিং হতো। আমরা এই ইমুলেটর 8086 সফটওয়্যারে আসলে এই কাজগুলো করে থাকি। আমি সফটওয়্যারটা ওপেন করছি আপনাদেরকে একটু একটা জিনিস দেখানোর জন্য, একটু সময় দেন, সফটওয়্যারটা ওপেন হোক। আচ্ছা, তো আমরা 8 বিটেরটা বুঝলাম। এরপর হচ্ছে আমাদের 16 বিটের মাল্টিপ্লিকেশন। দ্যাট মিনস হচ্ছে ওয়ার্ড ফর্মে যদি আমরা ডাটা মাল্টিপ্লাই করি, ওয়ার্ড মানে হচ্ছে 16 বিট, এই 16 বিটের ডাটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে কিভাবে করব, যে মাল্টিপ্লায়ার মানে যাকে দিয়ে আমরা মাল্টিপ্লাই করব সেটা থাকবে হচ্ছে আমাদের সোর্স ফরম্যাটে, মানে সোর্স ডাটা হিসাবে, আর যার সাথে মাল্টিপ্লাই করবে সেটা থাকবে হচ্ছে আমাদের AX রেজিস্টারে। তাহলে গুণ করার পরে রেজাল্ট পাবো হচ্ছে 32 বিটের। এর মধ্যে হচ্ছে বাম দিকের যে 16 বিট থাকে সেই বাম দিকের 16 বিটকে বলে থাকি আমরা মোস্ট সিগনিফিকেন্ট 16 বিট অথবা MSB, আর ডান দিকে যে 16 বিট থাকে সেই 16 বিটকে আমরা বলে থাকি লিস্ট সিগনিফিকেন্ট 16 বিট, এটা হচ্ছে LSB। এর মধ্যে যে বাম দিকের 16 বিট, এই বাম দিকের 16 বিট খুঁজে পাবো আমরা হচ্ছে DX রেজিস্টারে, আর ডান দিকের যে 16 বিট থাকবে সেই 16 বিটকে পাবো হচ্ছে আমরা AX রেজিস্টারে। এই জিনিসটা কি মনে থাকবে? স্যার আরেকবার রিপিট করেন। আচ্ছা, আরেকবার রিপিট করব। আমরা সফটওয়্যারটা ওপেন হয়েছে, আমরা একটু এখানটাতে দেখি। আচ্ছা, এখানটাতে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন বাম দিকে খেয়াল করেন যে আমরা 8086 এর মধ্যে যা যা বলছিলাম, যে যে রেজিস্টার গুলা AX রেজিস্টার, BX, CX, DX, অথবা হচ্ছে CS কোড সেগমেন্ট, অথবা ইনস্ট্রাকশন পয়েন্টার, স্ট্যাক সেগমেন্ট, অথবা স্ট্যাক পয়েন্টার, বিপি মানে হচ্ছে বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স, মানে যতগুলা রেজিস্টারের কথা বলছি অথবা পয়েন্টারের কথা বলছি সবগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, উপরে একটা জিনিস খেয়াল করেন, এইচ আর হচ্ছে এল। এইচ মানে হচ্ছে হায়ার বাইট, মানে মোস্ট সিগনিফিকেন্ট বাইট। এল মানে হচ্ছে হাই আর লো স্যার। লিস্ট সিগনিফিকেন্ট বাইট। এখন দেখেন যে হায়ার যে বাইটটা, বাইট মানে জানি হচ্ছে আমরা 8 বিট, এল মানে হচ্ছে 8 বিট, তার মানে 8 বিট আর 8 বিট টোটাল হচ্ছে এক্স রেজিস্টারের সাইজ হচ্ছে 16 বিট। এখন আপনি 16 বিটের দুইটা ডাটাকে যখন মাল্টিপ্লাই করবেন, ঠিক আছে, তখন রেজাল্টটা তৈরি হবে 32 বিটের, 32 বিটের। এর মধ্যে বাম দিকের যে 16 বিট থাকবে, মানে বাম দিকের যে 16 বিট থাকবে সেটাকে আমরা বলে থাকি MSB বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। সেই মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে আপনি খুঁজে পাবেন হচ্ছে DX রেজিস্টারে, এটার মধ্যে থাকবে। আর ডান দিকের যে 16 বিট থাকবে অথবা LSB, সেটাকে আমরা খুঁজে পাবো হচ্ছে AX রেজিস্টারে। এখন রেজাল্টটা আপনি পাওয়ার পরে তো লিখতে হবে কোথাও এক জায়গায় যে রেজাল্টটা কত হইলো, বা কাউকে বলতে হবে। তখন আপনি আগে AX এরটা বলবেন নাকি আগে DX এরটা বলবেন, এটা হচ্ছে কোশ্চেন। এই জন্য আমরা বললাম যে বাম দিকের ডাটাটা হবে DX এরটা আর ডান দিকের ডাটাটা হবে AX এরটা। তাহলে আমরা প্রথমে DX এরটা বলবো, তারপর হচ্ছে AX এরটা বলবো। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, আমাদের সামনে একটা এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো একটু পরে আসি। এখানটাতে দেখেন, যে দেখেন এখানে AX রেজিস্টার একটা ডাটা আছে। এই ডাটাটা কত বিটের? AX রেজিস্টারের ডাটাটা কত বিটের? 16 বিটের। 16 বিটের। আর BX রেজিস্টারও একটা ডাটা আছে, ডাটাটা কত বিটের? 16 বিটের। এখন দেখেন আমরা লিখলাম হচ্ছে যে AX রেজিস্টারে যে ডাটাটা থাকবে তার সাথে মাল্টিপ্লাই করব, আর যাকে দিয়ে মাল্টিপ্লাই করব সেটা হচ্ছে আমাদের BX রেজিস্টার। এই জন্য আমরা লিখলাম কি MUL BX, মানে হচ্ছে BX হচ্ছে আমাদের সোর্স রেজিস্টার। এই সোর্স রেজিস্টারের ডাটাটাকে আমাদের হচ্ছে এই AX রেজিস্টারের ডাটাটাকে মাল্টিপ্লাই করো, এটার মানে হচ্ছে এটা। করার পরে সে হচ্ছে প্রোডাক্ট পাবে। প্রোডাক্টটাকে যদি আমরা ডেসিমাল ফরম্যাটে দেখি তাহলে ভ্যালুটা হচ্ছে এটা, আর যদি আমরা হেক্সাডেসিমাল ফরম্যাটে দেখি তাহলে ভ্যালুটা হচ্ছে এটা। তাহলে হেক্সাডেসিমাল ফরম্যাটে এখন ডাটাটা কত বিটের? এখানে ডাটাটা হেক্সাডেসিমাল ফরম্যাটে এখানে ডাটাটা কত বিটের? 32 বিটের না? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে 32 বিটের মধ্যে এই যে বাম দিকের যেই 16 বিট, সরি, বাম দিকের যে 16 বিট ডাটা, এই 16 বিট ডাটা কোন রেজিস্টারে যাবে? স্যার ডিএক্স এ যাবে স্যার। DX এ যাবে। আর
ডান দিকের যে 16 বিট ডাটা সেই ডাটাটা কোথায় যাবে? AX। AX রেজিস্টারে যাবে। এবার কি বুঝতে পারছি? জি স্যার, এবার ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপর আমরা বলছিলাম যে যদি ডাটাটা জিরো হয় তাহলে এই ক্যারি ফ্ল্যাগ অথবা ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালুটা জিরো হইতো। আর যেহেতু জিরো হয় নাই, এই জন্য হচ্ছে ক্যারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালুটা হচ্ছে 1। একইভাবে যদি আমরা 8 বিটের ক্ষেত্রে চিন্তা করি, মানে বাইট ফরম্যাটে এটা কি লিখতে পারবো না? এটা বুঝতে পারবো না? জি স্যার, যাবে স্যার, বুঝতে পারবো স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি। আর এখানে যে ক্যারি ফ্ল্যাগ অথবা ওভারফ্লো ফ্ল্যাগের কথাটা বলা আছে যে মাল্টিপ্লিকেশনের সময় জিরো হবে কখন, 1 হবে কখন। যদি আপার হাফ বলতে এই আপার হাফ, ঠিক আছে, এই অংশটুকু যদি আমাদের জিরো হয় তাহলে এটার ভ্যালু হবে জিরো। আর এটার ভ্যালু যদি জিরো না হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে যেহেতু জিরো না এই জন্য এটা 1 হয়েছে, এখানে যেহেতু জিরো না এই জন্য এটা আমাদের 1 হয়েছে। তাহলে মাল্টিপ্লিকেশনটাকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। কারো কোনো জি কোশ্চেন স্যার। আছে? প্রথমের অংশটুকু যদি স্যার মানে জিরো না থাকে তাহলে স্যার CF OF এগুলো 1 হবে। 1 হবে। আর যদি জিরো হয় তাহলে এটা জিরো হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো মাল্টিপ্লিকেশন এই রেজাল্টগুলো আমরা সবসময় খেয়াল করব যে আমরা এই অ্যাকুমুলেটরে এই জায়গাটাতে খুঁজে পাবো, এই যে এই রেজিস্টারগুলোতে আমরা খুঁজে পাবো। তা আমি চেষ্টা করব আপনাদের কোর্সের শেষের দিকে একটা দুইটা প্রোগ্রাম দেখানোর জন্য, যদি আমাদের সুযোগ হয় সময় হয় আমরা ইনশাআল্লাহ একটা দুইটা প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব। তো এরপরে আমরা আসি যে ডিভিশন, যে দুইটা নাম্বারকে যদি আমরা ভাগ করতে চাই। এখন ভাগ করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে দুইটা ডাটাকে যদি আমরা ভাগ করি তখন কি পাই? একটা পাই ভাগফল, আরেকটা পাই কি ভাগশেষ, তাই না? জি স্যার, আচ্ছা, ভাগফল এখন ভাগশেষ। হ্যাঁ, একটা ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ। এখন খেয়াল করেন যে 4কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন, না সরি, 4কে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 5কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন তাহলে 5কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা? 2 পাবো ভাগফল, 1 পাবো হচ্ছে ভাগশেষ, তাই না? জি স্যার। তাহলে ভাগফল যেটা সেটাও যদি 4 বিটের হয়, ভাগশেষ সেটাও কয় বিটেরই হবে? স্যার আবার বলেন তো এটা। 4 বিটেরই। 4 বিটেরই হবে। বললাম যে ভাগফল যদি আমাদের 2 হয় আর ভাগশেষ যদি 1 হয় তাহলে 4 আর 1 এগুলো সবগুলোই কি আমাদের সেম সাইজের ডাটা না? 4 বিটের ডাটা না? জি স্যার। ডাটা। এবার আমরা দেখেন কি লিখছে এখানে, যে ভাগ করার জন্য আমরা যে ইনস্ট্রাকশনটা ইউজ করব সেটা হচ্ছে ডিআইভি, ডিভিশন থেকে আসছে ডিআইভি। আর যাকে দিয়ে ভাগ করব ডিভিজর, সেই ডিভিজরটা আমরা এখানে দিয়ে দিব। আর যাকে ভাগ করব সে কোথায় থাকবে? সে তো স্যার মাঝখানে থাকবে। অ্যাকুমুলেটরে থাকবে, তাই না? জি স্যার, অ্যাকুমুলেটরে থাকবে। অ্যাকুমুলেটরে থাকবে। তাহলে আমাদের কতগুলো কি টার্ম? একটা হচ্ছে কাকে দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ডিভিজর, কাকে ভাগ করব সেটা থাকবে অ্যাকুমুলেটরে। করার পরে যে রেজাল্টটা পাবো, রেজাল্টের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে আমাদের সেই ভাগফল। আর আরেকটা থাকবে কি ভাগশেষ বা রিমাইন্ডার। ঠিক আছে, আমরা সেটা বললাম কি যে ভাগফল এবং ভাগশেষ অবশ্যই কি সাইজের হবে? স্যার 4 বিটের হবে। সেম সাইজের হবে, তাই না? জি স্যার, সেম সাইজ হবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি যে ডিভিজরটা যদি প্রথমে 8 বিটের জন্য দেখি, যে 8 বিটের জন্য যদি আমরা ভাগ করতে চাই, সেই ডিভিজরটা হচ্ছে আমাদের একটা রেজিস্টারেও থাকতে পারে অথবা একটা মেমরি লোকেশনেও থাকতে পারে। ঠিক আছে, এখানে বলা আছে যে 16 বিটের যে ডাটাটাকে আমরা সরি এখানে একটু খেয়াল রাখতে হবে যে ভাগ করতে হলে, হ্যাঁ, ভাগ করতে হলে আমাদের যে ডাটাটা, সেই ডাটাটাকে আমাদের কোথায় রাখতে হবে? স্যার অ্যাকুমুলেটরে রাখতে হবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করি যে আমরা ভাগ করব একটাকে, ভাগ করব আরেকটা দিয়ে, তাহলে আমাদের টোটাল ভাগ করার পরে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে একটা ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগফল যদি আমরা 8 বিটের পাই, ভাগশেষও কত বিটের পাবো? 8 বিটের পাবো স্যার। তাহলে 8 বিট আর 8 বিট মিলে কত বিট হয়? 16 বিট। তাহলে এই 16 বিট রেজাল্ট আমরা সবসময় কোথায় খুঁজে পাই? স্যার AX এ। অ্যাকুমুলেটরে পাই। এখানে সেই কথাটা বলা আছে, ভাগ করার পরে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা হচ্ছে আমরা AX রেজিস্টারে খুঁজে পাবো। এখন AX রেজিস্টারে 16 বিট দেখে আমাদের চিনতে হবে কোনটা ভাগফল আর কোনটা হচ্ছে ভাগশেষ। এখানে বলা আছে যে AL রেজিস্টারে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের ভাগফল, আর AH অংশে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। বুঝতে পারছি? এল অর্থাৎ স্যার লো হচ্ছে ভাগফল আর এই ভাগফল। অর্থাৎ হাই হচ্ছে ভাগশেষ। ভাগশেষ। তাহলে খেয়াল করেন যে আমরা যখন ভাগ করব, ভাগ করার পরে আমাদের একটা থাকবে ভাগফল, একটা থাকবে ভাগশেষ। ভাগফলটা পাবো হচ্ছে আমরা এই জায়গাটাতে এলে, এই জায়গা থেকে পাবো ভাগফল, আর ভাগশেষটা পাবো কোথায়?
স্যার ভাগশেষটা পাবো স্যার এইচ এ। এইচে পাবো। তো আমরা এইভাবে আসলে যখন প্রোগ্রাম রান করব তখন এই জায়গাগুলোতে যদি আমরা খুঁজি তাহলে আমরা ভাগফলটা অথবা ভাগশেষটা পেয়ে যাব। তাহলে 8 বিটেরটা আমরা বুঝলাম, এবার আসি হচ্ছে আমরা 16 বিটেরটা। যে 16 বিটের ডাটাকে যদি আমরা ভাগ করি, যে 16 বিটের একটা ডাটাকে যদি 16 বিটের আরেকটা ডাটা দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা ভাগফল পাবো, একটা ভাগশেষ পাবো। ভাগফলটাও আমাদের 16 বিটের হবে, ভাগশেষটাও আমাদের 16 বিটের হবে। তাহলে 16 বিট আর 16 বিট মিলে টোটাল কত বিট হয়? 32 বিটস। 32 বিট। সেই 32 বিটের রেজাল্টটা, কমপ্লিট রেজাল্টটা পাবো হচ্ছে আমরা এএক্স আর হচ্ছে ডিএক্স রেজিস্টারে, ওই মাল্টিপ্লিকেশনের মতোই। এখন আমাদেরকে বুঝতে হবে এএক্স রেজিস্টারে কোনটা আছে, ভাগফলটা আছে না ভাগশেষটা আছে। তো এখানে বলা আছে যে এএক্স রেজিস্টারে থাকবে হচ্ছে আমাদের ভাগফলটা আর ডিএক্স রেজিস্টারে থাকবে হচ্ছে আমাদের ভাগশেষটা। এবার বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এগুলো আসলে যদি একটা প্রোগ্রাম রান করে দেখানো যায় তো একসাথে, তাহলে আমরা আসলে আরো ক্লিয়ার হইতো। তো আমরা জাস্ট মাথায় রাখি, আমরা সেমিস্টার শেষের দিকে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো এগুলো আমরা জাস্ট এগুলো একটু নিজেরা জানার জন্য একটু দেখে নিয়েন। আচ্ছা, এরপর আমাদের মাল্টিপ্লিকেশন শিখলাম, আমরা হচ্ছে ডিভিশন শিখলাম, এরপর হচ্ছে আমাদের জাম্প আর হচ্ছে লুপ ইনস্ট্রাকশন দুইটা আছে। আমরা এই দুইটা স্লাইড শেষ করে দিতে চাচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখন জাম্প করব কখন? যে জাম্প করার জন্য আমাদের যে জাস্ট প্রোগ্রামের অনেকগুলো লাইন আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের উপরে আমরা জাম্প করতে চাচ্ছি। এই জাম্পটা হচ্ছে কয়েকটা দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করে জাম্প করব, আরেকটা হচ্ছে কন্ডিশন ছাড়া জাম্প করব। যেটা আমরা কন্ডিশন ছাড়া জাম্প করি সেটাকে আমরা বলি হচ্ছে আনকন্ডিশনাল জাম্প, যেটাকে আমরা অপকোডটা লিখি হচ্ছে জেএমপি। ঠিক আছে, জেএমপি এটার মানে হচ্ছে জাম্প, মানে হচ্ছে আনকন্ডিশনাল জাম্প যদি হয় তাহলে এটা আমরা লিখবো। এবং প্রোগ্রামে আমরা কিভাবে লিখবো, এখানে জে এক্স এক্স মানে হচ্ছে কি, যদি আমরা এখানে জে এক্স এক্স এখানে যদি জে এমপি লিখে দিই তাহলে সেটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প হবে। আর হচ্ছে কোথায় জাম্প করবে সেই ডেস্টিনেশন লেভেলটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ডেস্টিনেশন লেভেলটা ওই যে আমরা মনে আছে নেম ফিল্ড বলে একটা কথা পড়ছিলাম, জি স্যার। সেখানে আপনি একটা জায়গায় নাম দিয়ে দিলেন, যে সাপোজ রহিম। হ্যাঁ, রহিম ওইটা এভাবে না বলে আমরা বলি যে একটা প্রোগ্রামের মধ্যে হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের কাজ আছে, যোগের কাজটাতে আমরা হচ্ছে অ্যাডিশন দিয়ে দিলাম। তো অ্যাডিশনটা হচ্ছে তার নেম ফিল্ড। তো আমরা এখানে যদি জেএমপি আর এখানে যদি অ্যাডিশন দিয়ে দিই তাহলে সবসময় সেই অ্যাডিশন ওই লাইনটাতে জাম্প করতে থাকবে, কন্টিনিউয়াসলি জাম্প করে সে কাজ করতে থাকবে। এটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। এবং যদি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, কন্ডিশন হচ্ছে কি ধরনের কন্ডিশন আসতে পারে, সেখানে হচ্ছে আমরা সাইন ফ্ল্যাগ, আমাদের যে ফ্ল্যাগ গুলা ছিল, ফ্ল্যাগ গুলার যে স্ট্যাটাস গুলা আছে সেই স্ট্যাটাস গুলা ইউজ করে আমরা হচ্ছে জাম্প করতে পারি। আমি জাস্ট হচ্ছে একটা দুইটা আপনাদেরকে ধরাই দিচ্ছি যে আমাদের স্ট্যাটাস গুলার মধ্যে হচ্ছে কি ছিল, যে ক্যারি ছিল কি ছিল না, যে ক্যারি আছে নাকি ক্যারি নাই, অথবা প্যারাইটি আছে নাকি প্যারাইটি নাই, অথবা ওভারফ্লো আছে না ওভারফ্লো নাই। এখন দেখেন, বা রেজাল্ট আমাদের জিরো নাকি নন জিরো। এখন আমি যদি বলি রেজাল্টটা জিরো, ঠিক আছে, যদি জাম্প করবে কখন, যদি সে রেজাল্টটা জিরো পায় তখন সে জাম্প করবে। এটার জন্য আমরা লিখি কি, জে জি। এটার মানে হচ্ছে জাম্প জিরো। যদি রেজাল্টটা জিরো হয়, যদি রেজাল্টটা জিরো হয় তাহলে তুমি জাম্প করো। এই জে জির মানেটা হচ্ছে এটা, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আর যে পজিটিভ হইলে স্যার জাম্প করবে, নেগেটিভ হইলে জাম্প জাম্প করবে। করবে না। হ্যাঁ, দেখেন এরপর হচ্ছে জে এন এল ই, এটার মানে এর মানে কি? জাম্প করবে হচ্ছে জাম্প করবে নট লেস দেন ইকুয়াল, নট লেস দেন ইকুয়াল, নট লেস দেন ইকুয়াল, ঠিক আছে। এরপর হচ্ছে যে জিই, এটাতে হচ্ছে যে জাম্প করবে যখন গ্রেটার দেন অর ইকুয়াল হবে। আচ্ছা আমাকে বলেন, যদি গ্রেটার দেন অথবা ইকুয়াল হয় তার অপোজিট কোনটা? সরি, অপোজিট না, জাম্প গ্রেটার দেন অর ইকুয়াল, এটার সেম মিনিং কি হয়, যে নট লেস দেন। নট লেস দেন মানে কি, অবভিয়াসলি গ্রেটার দেন অথবা ইকুয়াল। জি স্যার। এই জন্য হচ্ছে আমি এখানে অবলিক দিয়ে দিয়েছি, মানে এই দুইটা যদি আপনি ইউজ করেন এই দুইটার মিনিংটা সেমই, যে জাম্প গ্রেটার দেন অথবা জাম্প নট লেস দেন, ঠিক আছে। এরপরে দেখেন যে জে এল মানে হচ্ছে জাম্প করবে যখন লেস দেন হবে, তাহলে লেস দেন এর ঠিক সিমিলার মিনিং কোনটা? গ্রেটার দেন, নট গ্রেটার দেন। নট গ্রেটার দেন অথবা নট ইকুয়াল। এই জন্য আমরা এখানে বললাম জাম্প করবে নট লেস দেন, মানে নট গ্রেটার দেন অথবা নট ইকুয়াল। তো আমাদের এগুলো সবগুলাই হচ্ছে আমাদের এক একটা
কমান্ড। এরপরে দেখেন এটা হচ্ছে আমরা হচ্ছে জিরো ফ্ল্যাগের জন্য বলছিলাম। এরপরে দেখেন আমাদের এখানে জিরো, জেট মানে হচ্ছে জিরো, এখানে সি মানে হচ্ছে ক্যারি, যে সি মানে হচ্ছে সাইন আর আনসাইনটা একটু বলে নিন বুঝিনি, সরি স্যার। সাইন আর আনসাইন বিষয়টা স্যার মনে করতেছে না। আচ্ছা, সাইন্ড জাম্প আর আনসাইন্ড জাম্প। সাইন্ড মানে হচ্ছে যদি আমাদের যেই রেজাল্টটা, এই রেজাল্টটাকে আমরা যদি হচ্ছে সাইন সহ প্রকাশ করি, সাইন মানে হচ্ছে প্লাস অথবা মাইনাস সহ প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাইন্ড নাম্বার। আর যদি হচ্ছে শুধু প্লাস মাইনাস ছাড়া শুধু নাম্বারটাকে প্রকাশ করে থাকি, সেটাকে হচ্ছে আমরা আনসাইন্ড নাম্বার বলি। তো সাইন্ড নাম্বার এবং আনসাইন্ড নাম্বার এবং সাইন্ড ওভারফ্লো, আনসাইন্ড ওভারফ্লোর জন্য আমরা হচ্ছে মিডের আগে এগুলো পড়েছিলাম, ঠিক আছে? তো আমাদের এইটার জন্য সাইন নাম্বারের জন্য আমাদের একটা সাইন থাকবে, যে সাপোজ প্লাস 128 থেকে শুরু করে মাইনাস 127 পর্যন্ত, অথবা মাইনাস 127 থেকে শুরু করে প্লাস 128 পর্যন্ত, মাঝখানে জিরো পর্যন্ত, জিরো সহ। এটা হচ্ছে আমাদের 8 বিটের জন্য, অথবা 16 বিটের জন্য আমাদের রেঞ্জটা আরো বাড়বে। তো সেখানে সাইনটা থাকবে, আর আনসাইন্ডের জন্য আমাদের সেখানে কোনো সাইন থাকবে না। তো আমরা এইগুলো আসলে ইউজ করব, এগুলো এই পার্টটুকুর জন্য আমাদের আলাদা একটা প্রোগ্রাম থাকে, মানে হচ্ছে আমাদের একটা এক্সপেরিমেন্ট থাকে, যে এই জাম্প অপারেশনের জন্য একটা ইনস্ট্রাকশন ইউজ করে কিভাবে আমরা একটা লাইন থেকে আরেকটা লাইন এই কন্ডিশনগুলো ইউজ করে জাম্প করতে পারি। তো এখানে দেখেন যে সি মানে হচ্ছে জাম্প উইথ ক্যারি, যে এন সি করবে মানে হচ্ছে জাম্প করবে যদি নো ক্যারি থাকে, যদি ক্যারি না থাকে তাহলে সে জাম্প করবে। যে ও মানে হচ্ছে ওভারফ্লো আসলে জাম্প করবে, যে এন ও মানে হচ্ছে ওভারফ্লো না আসলে জাম্প করবে, ঠিক আছে? যে এস মানে হচ্ছে যদি সাইন আসে জাম্প করবে, যে এন এস মানে সাইন চেঞ্জ হলে জাম্প করবে, আর সাইন চেঞ্জ না হলে জাম্প করবে। এখানে যে পি মানে হচ্ছে জাম্প করবে কখন, যদি প্যারাইটি আসে, পি মানে হচ্ছে প্যারাইটি, আর যে পিই এটার আর এটার মিনিংটা সেম, ঠিক আছে? তো আমরা এখন যখন যেই কন্ডিশনটা আমাদেরকে দরকার বা যেই কন্ডিশনটা আমাদেরকে প্রশ্নে বলে দিবে, তার জন্য আমরা এখান থেকে অপ কোডটা সিলেক্ট করে এখানে লিখে ফেলবো, তারপরে বলে দিব যে কোন জায়গাতে তুমি জাম্প করবে, সেই ডেস্টিনেশনটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে জাম্প অপারেশনটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা কথা বলা আছে যে সিএমপি আর হচ্ছে টেস্ট। সিএমপি মানে হচ্ছে কম্পেয়ার, টেস্ট তো বুঝি, কম্পেয়ার আর টেস্ট। এখানে কিছু কথা বলা আছে যে এই অ্যাডিশন অথবা সাবট্রাকশন এন্ড অর এই অপারেশন গুলো যখন আমরা পারফর্ম করি, করলে আমাদের হয় কি অ্যাকুমুলেটরের ডাটাটা সবসময় আপডেট হয়ে যায়। রেজাল্ট যখন আসবে, যে দুইটা ডাটার মধ্যে যদি আমরা যোগ করি, তখন কি হয়, যে একটা ডাটা অ্যাকুমুলেটর থেকে আসে, আবার রেজাল্টটা অ্যাকুমুলেটরে যে সেভ হয়, তার মানে অ্যাকুমুলেটরের ডাটাটা আপডেট হয়ে যায়। এখন যদি আমরা কোনো কেসে চাই অ্যাকুমুলেটর ডাটাটা আপডেট না হোক, তখন আমরা এই সিএমপি অথবা টেস্ট ইনস্ট্রাকশনটা ইউজ করে থাকি। এটা করলে হবে কি, যে অ্যাকুমুলেটরের ডাটাটা আপডেট হবে না। তো এখানে বলা আছে যে সিএমপি অথবা কম্পেয়ার, এটা হচ্ছে সাবট্রাকশনের মতো সিমিলার, বাট সাবট্রাকশন যদি আমরা ইউজ করি তখন অ্যাকুমুলেটরের ডাটাটা আপডেট হয়ে যাবে, বাট সিএমপি ইউজ করলে অ্যাকুমুলেটরের ডাটাটা আপডেট হবে না। আর টেস্ট যেটা, সেটা হচ্ছে এন্ড অপারেশনের সিমিলার, তার মানে টেস্ট অপারেশন পারফর্ম করলে আমাদের অ্যাকুমুলেটরের ডাটাটা আপডেট হবে না, শুধুমাত্র আমরা রেজাল্টটা পাবো, অ্যাকুমুলেটরের ডাটাটা আনচেঞ্জড থাকবে। এই স্লাইডটা একটু নিজেরা দেখে নিন। এরপর আমাদের হচ্ছে লুপ ইনস্ট্রাকশন। লুপ ইনস্ট্রাকশন আমরা কখন ইউজ করি, কেউ বলতে পারবো? স্যার একই কাজ বারবার করার জন্য। একই কাজ বারবার করার জন্য, অথবা কিছু সংখ্যক ইনস্ট্রাকশন আমরা চাচ্ছি যেগুলা বারবার রান করতে থাকুক। এই জন্য আমরা বললাম কি, যে লুপ কাকে বলবো, যে ইজ এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন দ্যাট ইজ রিপিটেড, যে কতগুলা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন থাকবে যেগুলো হচ্ছে রিপিট হতে থাকবে। এখন রিপিট কতবার হবে সেটা তো আমাদেরকে বলে দিতে হবে, তাই না? একটা তো নির্দিষ্ট সংখ্যক সে রিপিট করবে। হ্যাঁ, সেই সংখ্যাটাকে আমরা কোন রেজিস্টারে দিতে পারি? আমাদের একটা রেজিস্টার ছিল কাউন্ট রেজিস্টার, মনে আছে, সিএক্স? জি স্যার। এই সিএক্স এর কাজ হচ্ছে এই সংখ্যাটা গণনা করবে যে লুপটা কতবার চলবে। যে সাপোজ সিএক্স এর ভ্যালুটা যদি আমি 5 দিয়ে দেই, তাহলে লুপটা 5 বার চলবে। দেখেন আমরা কিভাবে লিখবো, যে লুপ ডেস্টিনেশন লেভেল, যে ওই লেভেলের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো আছে সেই ইনস্ট্রাকশন গুলো তুমি লুপ চালাইতে থাকো, একবার করে আবার করো, আবার করো, আবার করো। এখন কতবার করবে সেটা আমরা কোথায় দিয়ে দিব, সেটা হচ্ছে আমরা সিএক্স রেজিস্টারে দিয়ে দিব। সাপোজ সিএক্স রেজিস্টারে আমরা 5 দিয়ে দিলাম ইনিশিয়ালি। 5 দেওয়ার পর হচ্ছে লুপটা সে একবার চললো, চলার পরে হচ্ছে 5কে 1 ডিক্রিমেন্ট করে 4 করলো, 4 করে হচ্ছে আবার সে লুপটা চালাইলো, আবার সিএক্স এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট করলো। তাহলে আমরা এখানে বলতে পারি যে সিএক্স এর ভ্যালুটা প্রতিটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে সিএক্স এর ভ্যালুটা কি হচ্ছে, ডিক্রিমেন্ট হচ্ছে না?
কমে যাচ্ছে জি স্যার। কমে যাচ্ছে। এবং কতক্ষণ পর্যন্ত এটা চলবে? যতক্ষণ পর্যন্ত সিএক্স এর ভ্যালুটা নট ইকুয়াল 0, মানে 0-র চেয়ে বড় যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা কন্টিনিউয়াসলি রান করতে থাকবে। তা আমরা লাস্টের দিকে প্রোগ্রাম দেখব, আমাদের যখন ইন্টারফেসিং পার্টটুকু পড়বো, এখানে আমরা এই লুপ অপারেশন দিয়ে একটা প্রোগ্রাম আছে আমাদের, মানে একটা রিয়েল লাইফ প্রবলেম আছে, সেই প্রবলেমটাতে আমরা এখানে দেখবো যে কিভাবে এই লুপ ইনস্ট্রাকশনটা আমরা ইউজ করে থাকি। জাস্ট আমরা এখানে খেয়াল রাখবো যে লুপ ডেস্টিনেশন লেভেল আর কতবার আমরা লুপ চালাবো সেই সংখ্যাটা আমরা দিয়ে দিব হচ্ছে সিএক্স রেজিস্টারে। তাহলে লুপ অপারেশনটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো আমাদের লুপ অপারেশন গেল, জাম্প অপারেশন গেল, এরপরে আমরা এখানটাতে আসি। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে আজকে? জি স্যার, লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের এরপরে হচ্ছে এই স্লাইডটা শেষ, এই মডিউলটা শেষ, হ্যাঁ, মডিউল 3টা শেষ। এরপর হচ্ছে আমাদের মডিউল 4টা। মডিউল 4-এর উপর আমাদের একটা লেকচার লাগবে। মডিউল 4 হচ্ছে আমাদের দুইটা কাজ আছে, একটা হচ্ছে শিফট আর হচ্ছে রোটেট অপারেশন, আর একটা হচ্ছে স্ট্যাক ম্যানেজমেন্ট, ঠিক আছে? এটার উপর আমাদের একটা লেকচার লাগবে। আর হচ্ছে আমাদের লাস্টের যে মডিউলটা ইন্টারফেসিং এর উপরে দুইটা লেকচার লাগবে। তা আমরা মডিউল 4টা শেষ করে, মডিউল 4 নাম্বারটা শেষ করে আমরা হচ্ছে সেকেন্ড ক্লাস টেস্টটা নিতে চাচ্ছি। হয়তো আমাদের সেকেন্ড এর পরের ক্লাসে আমাদের এই 4 নাম্বার মডিউলটা শেষ হয়ে যাবে। 4 স্যার নাম্বার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমাদের যে ইনস্ট্রাকশন গুলো দেখানো হলো স্যার, সাবট্রাকশন, তারপর হচ্ছে স্যার এডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, স্যার এগুলো কি ম্যাথ আসবে না শুধু স্যার? না না না, এগুলো আপনাকে বলতেছি কি, এগুলো আসলে আপনাদেরকে বলার কারণটা হচ্ছে যে ফাইনাল যে মডিউলটা আমরা পড়বো, এই যে এটা, যে ইন্টারফেসিং পিপিআই বা প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস 8255, হ্যাঁ, এটা যখন আমরা পড়বো তখন হচ্ছে আমাদেরকে প্রোগ্রাম লিখতে হবে। এখন প্রোগ্রাম লিখতে হলে তো আপনাদের এই ইনস্ট্রাকশন গুলো লাগবে, তাই না? এখন প্রোগ্রামের মধ্যে আপনার দুইটা ডাটা যোগ করতে হবে, যোগ করার জন্য আচ্ছা স্যার, স্যার ওই প্রোগ্রাম, হ্যাঁ জি স্যার, প্রোগ্রাম গুলো রাইট করার জন্য স্যার এখানে বেসিক গুলো পড়ানো হচ্ছে স্যার। হ্যাঁ, এগুলো লাগবে, মানে আপনাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে আসলে, যে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা শেখানো হচ্ছে। তো আমাদের আসলে আর একটা লেকচার লাগবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা শেষ করার জন্য। এই মডিউল 4 যেটা, এটা শেষ করলে আমাদের মোটামুটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা গুছায় যাবে, যেখানে শুধুমাত্র এই যে দুইটা পার্ট আছে, আজকে এই দুইটা পার্ট আমরা পড়ছি, জাম্প এবং লুপ, এই দুইটা। এরপর হচ্ছে শিফট আর রোটেট, আর সাথে হচ্ছে স্ট্যাক ম্যানেজমেন্টের একটা পার্ট আছে। এটা পড়লে আমাদের মোটামুটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। আর নেক্সট ক্লাসের পরে আমরা হচ্ছে একটা কুইজ নিয়ে নিব, মানে আমাদের সেকেন্ড কুইজটা, ঠিক আছে? তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আপনি যে ল্যাঙ্গুয়েজ গুলো দেখাইলেন এগুলো আমাদের যেভাবে লিখতে হবে সেটার কি ডেমো বা কি, মানে এটা একটু পাওয়া যাবে? বুঝিনি ভাই, আপনার কথাটা বুঝিনি, একটু কাইন্ডলি জোরে বলতে হবে। মানে বলতে চাচ্ছিলাম যে এইগুলো তো স্যার ল্যাঙ্গুয়েজটা তো লিখতে হবে, কোশ্চেনে আপনি আমাদেরকে কোশ্চেন করলেন সেগুলো তো লিখতে হবে। হ্যাঁ, এখন এটা কিভাবে লিখবো বা কি লিখতে হবে এটা একটু ডেমো যদি দিতেন স্যার তাহলে খুব ভালো হতো। মানে এইখান থেকে আসলে যদি আসে কোশ্চেন হচ্ছে হয়, আপনার হ্যাঁ অ্যাডিশন, হ্যাঁ আমি কোশ্চেন বলছি হয় আপনার তাহলে কোশ্চেনটা বুঝতে পারছি, যে অ্যাডিশন, সাবট্রাকশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট ওগুলো আসলে কিছু আসবে না। এখান থেকে আসতে পারে অথবা যে এক্সপ্লেইন লুপ অপারেশন, এক্সপ্লেইন আমাদের হচ্ছে জাম্প অপারেশন, এই ধরনের প্রবলেম গুলো আসতে পারে, ঠিক আছে? এই অথবা এখান থেকে কোনো কোশ্চেন নাও আসতে পারে, ঠিক আছে? কারণ এখানকার কন্টেন্ট গুলাকে আমরা কাভার করবো হচ্ছে যে প্রোগ্রামে, যে আপনাকে একটা পুরো প্রোগ্রাম লিখতে হবে, ওই প্রোগ্রামের মধ্যে সকল ইনস্ট্রাকশন গুলো চলে আসবে, ঠিক আছে? ওকে স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত আজকের কারো কোনো কোশ্চেন আছে? অ্যাটেন্ডেন্স কি সবার দেওয়া হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে এই পর্যন্ত শেষ করে দিই। আপনাদের সাথে এরপরে ক্লাস আছে কি বার? স্যার আচ্ছা, এরপরে যে ক্লাস আমরা হচ্ছে ওই ক্লাসের পরে হচ্ছে আমরা একটা ক্লাস টেস্ট নিয়ে ফেলবো। তো আপনারা হচ্ছে মেন্টালি প্রিপেয়ার্ড হন যে হচ্ছে আমরা ক্লাস টেস্টটা হচ্ছে কি বারে দিব, সেই ডেটটা একটু ফিক্সড করার চেষ্টা করেন। আমরা হয়তো বা এরপরে বুধবারে হচ্ছে আমাদের 4 নম্বর মডিউলটা শেষ করে আমরা হচ্ছে মডিউল 3 আর 4 এর উপর একটা ক্লাস টেস্ট নিয়ে নিব। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার মডিউল 3 আর 4 এর উপর एग्जाम কবে নেবেন? নেক্সট ক্লাসের পরের ক্লাসে? হ্যাঁ, নেক্সট ক্লাসের পরের ক্লাস আমরা হচ্ছে শনিবারে চাচ্ছি কুইজটা রাখতে, শনিবার।
যদি বুধবারে আপনাদের সাথে ক্লাস থাকে আমরা শনিবারে কুইজটা রাখতে চাচ্ছি, সেকেন্ড কুইজটা। সমস্যা হবে? যদি প্রবলেম হয় স্যার হোয়াটসঅ্যাপে স্যার আপনার সাথে কন্ট্যাক্ট করবো স্যার। আচ্ছা, আমাদের অথবা- যেহেতু সময় আছে আমরা দেখি, আমাদের সময় আছে, আমরা এর মধ্যে কথাটা